বীর সিঁড়ির কাছে এসে এক পা সিঁড়ির ওপর রেখে হাঁটু দ আকারে করে দাঁড়ালো। অতঃপর হ্যাঁচকা টানে যারাকে নিজের হাঁটুর ওপর বসিয়ে সোনালির দিকে তাকিয়ে বলে, আমার বন্দিখাঁচার পাখিকে আরেক শিকারি কি এতই সহজে নিজের করে নিতে পারে খালা শাশুড়ি মা? যারার কোমরে জোরে চাপ দিয়ে দাঁত খিঁচে রাগ দেখিয়ে বলে, সাহস তাহলে দেখিয়েই দিলে আমার থেকে দূরে যাওয়ার। যারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি তো বিয়ে করতে আসিনি, আমাকে আনা হয়েছে। বাধ্য মেয়ে হয়েছো দেখছি। সোনালির কথা শুনে দুজনে সোনালির দিকে চোখ রাখে। সোনালি বীরের চাহনি দেখে ঘাবড়ে যায়। এতটা ভয় রাজকেও পায় না। কোনো মতে সাহস জুগিয়ে বলে, তোমার বাবা মা কখনোই যারাকে মানবে না। আমি কাকে আমার বউ বানাবো নাকি না এটা দেখার জন্য কি আমি আপনাকে আমার পার্সোনাল চাকর বানিয়েছি? সোনালি আশেপাশে তাকালো। সবগুলো গার্ডকে বীর মাটিতে পিষিয়ে রেখেছে। ধুলোমাখা মাটিতে এখন রক্ত আর লাশ। সোনালির হয়ে বলার জন্য কেউ নেই। বীর ভিতরের দিকে চোখ রাখতেই দেখে রুবি দাঁড়িয়ে। আরেকটু ভিতরে থেকে বরপক্ষ থেকে অনেকেই বের হয়, সেই সাথে বের হয় বর নিজেই। বীর তাকে দেখল। দেখতে বেশ হ্যান্ডসাম আছে, মানায় যারার পাশে খুব সুন্দরভাবে। কিন্তু বীর থাকতে এই হ্যান্ডসাম কি যারার পাশে জায়গা পাবে? কখনোই না। বর নিজে কিছু বলার আগে বীর বলে ওঠে, ওই যেই যাত্রী নিয়ে এসেছিস সব কয়টাকে নিয়ে এখান থেকে কেটে পড়। তোর কোনো বিয়ে হবে না এখানে, কারণ এই বউ একমাত্র আমার। যারা অকপটে নিজের হাতজোড়া বীরের গলায় রাখে, আঁকড়ে ধরে মিষ্টি হাসে যারা। বরের দিকে তাকিয়ে আফসোসের ভঙ্গিতে বলে, ব্যাড লাক হানি। যারার কোমরে এবার খামচির ব্যথা অনুভব হলো আস্তে করে। আউচ বলে বীরের দিকে ফিরে তাকায়। বীর অগ্নিদৃষ্টি দেখিয়ে বলে, একজন বেবি তো আরেকজন হানি। তোর এই হানি আমি করে দিব নর্দমার পানি। হাউ জেলাস মাই হ্যান্ডসাম। বলেই বীরের নাকে আঙ্গুল দিয়ে স্লাইড করে। বরের বাবা এসে সোনালির কাছে বলে, এগুলোর মানে কি? এইটা যদি হয়ে থাকে তাহলে আমাদের বিজনেস ডিলের কি হবে? আর ওদিকে মাস্টার কিন্তু রেগে যাবে। সোনালি একবার লোকটার দিকে তাকিয়ে বীর যারার দিকে তাকালো। মাস্টারের কথা ভাবতেই হাতের ফোনটা নিয়ে ঘাঁটতে শুরু করে। বীর ওর গার্ডকে ইশারা করে। গার্ড এসে সোনালির থেকে ফোনটা ছো মেরে নেয়। সোনালি রাগ দেখিয়ে বলে, যেটা করছো তার ফল কিন্তু ভালো হবে না। আপাতত বিয়ে করতে যাচ্ছি, আর বিয়ের ফল হিসেবে আমি বাবা হব, আপনি হবেন খালাতো নানি। এটা খারাপ কোনো ফল হিসেবে আমি দেখছি না। বীরের এমন কথা যেন আজ রাজের আভাস পেল। যারা বীরকে রাগাতে বলে, ওয়াও হ্যান্ডসাম, তুমি তো বেবির মতো লুচু কথা বলো। তোর বেবির পাপ্পা লাগে নাকি এত বেবি বেবি করিস? হুম। যারা মুখটা বিড়ালের মতো করে বোঝালো সে কষ্ট পেয়েছে। বীর যারাকে কোলে নিয়ে ভিতরে গেল। ভিডিও করছে রুবি, মায়াকে পাঠাবে তাই। ভিতরে এসে বীর যারার দিকে চেয়ে বলে, এই লেহেঙ্গা কে দিয়েছে? তোমার আর আমার জীবনের ওয়ান অ্যান্ড অনলি ভিলেন, ওই কটকটি শাশুড়ি। ইয়াপ, আমি এর থেকেও দামি ব্রাইডাল ড্রেস এনেছি, ওটা পরে আসো। কোথায়? বীর তুড়ি বাজাতেই একে একে ড্রেস জুয়েলারি চলে আসে। সব কিছু যারার সামনে এসে দেখানো হয়। যারা খুশিতে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, দুই গালে হাত রেখে অবাকের সাথে বলে, এগুলো আমার জন্য? আমি এখনই চেঞ্জ করে আসছি, তুমি 10 মিনিট অপেক্ষা করো। আমি 2 মিনিটে যাব, 20 মিনিটে চেঞ্জ করে 5 মিনিটে ফিরে আসব। যারা দৌড়ে চলে গেল। হাত গুনে কাউন্ট করতে থাকে বীরের গার্ড। হতবম্ব চাহনি দিল সে। বীর প্রশ্ন করে, কি ম্যাম, আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে বলে 27 মিনিট পর আসবে বোঝালো স্যার। বীর হেসে দিয়ে বলে, তার ছেঁড়া মেয়ে বিয়ে করতে যাচ্ছি বলে কথা। বীরের ঠোঁটে হাসি দেখে গার্ড খুশি হলো। অন্তত বীর হাসছে। বীরকে এভাবে খুব কম দেখা যায়। যারা এসেছে বীরের দেওয়া ড্রেস আর জুয়েলারি পরে। যারার মুখে এখন মন প্রফুল্ল হাসি, যেন এখন সে যেটা করতে যাচ্ছে সেটা সে মনেও চাচ্ছে। সোনালি রাগী দৃষ্টি দিয়ে আছে এখনো। যারা সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, এখন কিছু করছো না কেন? ক্ষমতা থাকলে এই বিয়ে তোমার হতো না। তোমার উচিত ছিল শত্রুপক্ষের সমতুল্য ক্ষমতা অর্জন করা, তাহলে আজ তুমি জিতলেও জিততে পারতে। বীর আমার শত্রু না, কিন্তু এখন যেটা করছে তাতে বীরের শত্রু ওর কাছের কেউই হতে চলেছে। মনে মনে যারা বলে ওঠে,
এটাই তো আমি চাই। রক্ত যখন রক্তর শত্রু হবে আমাকে আর কি আলাদা প্রতিশোধ নিতে হবে? প্রতিশোধ খুন ব্যতীত হয়, যেটা আমি করে দেখাবো। যারা এসে বীরের পাশে বসে। গার্ড কাজীর দিকে তাকিয়ে বলে, বিয়ের সব নিয়ম এক থাকলেও বরের নাম পাল্টাবে, সেভাবেই বিয়ে দিন। কাজী মাথা উপর নিচ করে এবার বিয়ে পড়ায়। সব শেষে জারার দিকে ফিরে কিছু ভেবে বলে, এবার কি কবুল বলবে মা? বীর জারার দিকে ফিরে আবার কাজীর দিকে ফিরে বলে, কোন দিক থেকে মনে হয় মেয়ে কবুল বলবে না? আগেরবারও মুখে হাসি রেখে বিয়েতে বসেছিল মেয়েটি, কবুল বলার সময় বলতে নারাজ ছিল, তাই জিজ্ঞাসা করা। বীর এবার জারার দিকে নরম চাহনি দিল। যারা তার মানে তার অপেক্ষায় ছিল? ফিচেল হেসে বলে, পাত্রী এবার বিয়েতে রাজি। কাজী বলেন, তাহলে মা বলো কবুল। যারা মুখে হাসি রেখেই একবারে বলে দেয়, কবুল কবুল কবুল। কাজী হা হয়ে বলে ওঠে, প্রথমে তো বললেই না, এবার হুড় হুড় করে বলে দিল। এ কেমন বিয়ে? ইউনিক বিয়ে। বউ অনেক এক্সাইটেড, তাই এই বউকে দেখলে বোঝা যায় না সে কখন এক্সাইটেড আর কখন এক্সাইটেড না। বীর টেবিলের ওপর বাড়ি দিয়ে বলে, আপনাকে বুঝতেও হবে না। কাজী কেঁপে উঠল ভয়তে, কারণ হুঙ্কারের সাথে সবার হাতে বন্দুক আছে। বন্দুক না থাকলে কাজী তার গলা উঁচিয়ে রাখত। এই বন্দুক তার গলাটা নেতিয়ে রেখেছে। অনেক কষ্টে দুজনের মুখ থেকে কবুল শুনল। এমন না যে বীর যারা কবুল বলতে নারাজ। কাজী নিজেই ঘেমে উঠেছে, কেঁপে উঠেছে। বিয়ে শেষ হতেই গার্ডস মিষ্টির প্যাকেট আনে। প্রথমে মিষ্টি সোনালির সামনে রাখে, বীরের ইশারা পেয়েই রাখে। সোনালি রেগে থাকলেও জীবনের দয়ামায়া করে খায়। বীর মৃদু হাসে শুধু। এর মধ্যেই বীরের ফোনে কল আসে। বীর একটু দূরে গিয়ে কল ধরতেই ওপাশ থেকে জানাই, ম্যামের সেন্স ফিরেছে স্যার। উঠেই মোহ নাম নিলেন। আমি চিনতে পারছি না এই নামে কাউকে। বীর খুশি হয়। খুশিতে ঘুরে সোনালির দিকে তাকায়। সতীন জেগে উঠেছে এবার। সোনালির দিকে তাকিয়ে মৃদু হাসলো, তারপর বলে, আদ্রর সাথে কথা বলে আলাদা সেফটিতে রাখতে হবে। এতদিন আমি নিজের কন্ট্রোলে রাখলেও এখন আমিও এই সোনালির নজরে এসেছি। দূরে থেকে যতটুকু সুরক্ষিত রেখেছি এখন এটা সম্ভব না। আপাতত আদ্র আর রুদ্র কারো শিকার না, তাই ওদের সাথেই কন্ট্রাক্ট করো। ওকে স্যার। আরেকটা ইনফরমেশন পেয়েছি। কি? মিসেস সোনালির ছেলে মিহির আজ দেশে ফিরছেন। সে এসে এই ফর্মুলা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করবে। বীর মৃদু হেসে বলে, ওকে। কল কাটল বীর। রুদ্রকে সমস্ত ইনফরমেশন জানালো। রুদ্রের দিক থেকে মেসেজ আসে, ডোন্ট ওয়ারি ব্রো, এভরিথিং উইল বি ইন আওয়ার কন্ট্রোল। বীর হেসে যারার দিকে এগিয়ে আসতে নেয়। যারা ফোন হাতে কিছু করছে দেখলো বীর, কিন্তু দূরে থাকায় জানতে পারছে না। এদিকে যারা সুযোগ পেয়ে রুবির থেকে ফোন নেয়, মায়াকে মেসেজ দেয়, আমাদের মাত্র বিয়ে হয়েছে, তোমার ভাইয়ের সাথে ঢাকায় যাচ্ছি। তাকে বলে আমাদের এখন সর্দার মহলে রাখার ব্যবস্থা করবে। যে মেজাজ তার থাকতে চাইবে বলে মনে হয় না। তুমি জোর করবে। আসার সময় আমি খালামণির ফোন থেকে চুরি করে কিছু মেইল কালেক্ট করেছিলাম। আমি সেগুলো তোমার মেইলে দিব, কিন্তু নেট প্রবলেম অনেক, দেরি হবে দিতে। আমাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে, বাকি কথা পরে হবে। তোমার ভাই আমার দিকে আসছে। কোনো রকমে দ্রুত টাইপ করে মেসেজ সেন্ড করেছে। অতঃপর ফোনটা পাশে রেখে বীরের দিকে ফিরে বলে, ঢাকায় যাচ্ছি কবে? আমাদের ওয়েডিং পার্টি হবে তো? বীর যারা চোখ মুখের দিকে তাকিয়ে দেখলো, যারা এখনো হাসছে, যেন সে খুব খুশি। বীর খুব ভালো করেই জানে যারা ঠিক কেমন খুশি, কিন্তু যারা কেন এমন করছে এটাই বুঝতে পারছে না। মায়া গাড়িতে উঠতেই যারার মেসেজ পেল, পড়ে মৃদু হাসলো। রুদ্র মেসেজ দিল আদ্রকে। এদিকে আদ্র গার্ডের সাথে কথা বলে রাজের কাছে এসে বলে, সুসংবাদ আছে একটা, তোমার শাশুড়ি ব্যাক করেছে দেশে। রাজ মাহমুদ সর্দারের দিকে ফিরে বলে, আমার শাশুড়ি আসছে বাবা, আপ্যায়নের ব্যবস্থায় যেন কোনো ত্রুটি না থাকে। তোমার বউ জানে না যে তার মা আসছে, আর তুমি শাশুড়ি নিয়ে লাফাচ্ছ? বউকে আপাতত জানিয়ে বিপদের দিকে এগোতে চাই না। তাছাড়া ওনার সেন্স ফিরলেও ওনাকে এখনও একটা অপারেশন করতে হবে। ইউ নো রাইট,
আমি কিসের কথা বলছি? রাজ ঠোঁট প্রসারিত করে বলে, দুই শাশুড়ির মিলন ঘটবে যে। ব্যাপারটা যতটা সহজ ভাবছ ততটা না। ওই সোনালি আর ওর মাস্টারের খোঁজ লাগবে আগে। মাস্টারকে জানার জন্যই তো সোনালি জীবিত আছে, না হলে আমার মায়ের একজন খুনিকে সামনে পেয়ে ছেড়ে দিতাম নাকি? ওকে কবেই আমি কবরে চাপা দিয়ে রাখতাম। আদ্র শূন্যে তাকিয়ে বাইরের দৃশ্য দেখে বলে, এই একজন মহিলা আমাদের সকলকে মাহারা করে দিল। আমাদের মাকে, তোমার মাকে, এমনকি মায়াবতীর শৈশবকে হারাতে হলো। ওকে এমন শাস্তি দেওয়া হবে যেন এই সমস্ত অন্যায়ের জন্য ও নিজে মাথা ঠুকরে মরে। বাইরে থেকে সব শুনে অবাক হলো শিয়া আর হিয়া। শিয়া ড্রিম লাইফে ইন্টারনি দিচ্ছে, হিয়া বাসায় গিয়ে আবার এসেছে একসাথে শিয়ার সাথে। নিজেদের ছোট মা সম্পর্কে এমন কথা শুনে দুজনেই অবাক। এখন তো ওরাও ভয় পাচ্ছে সোনালীকে। মায়া হাসপাতালে আসলো মাত্র, এসেই সবাইকে পেল। সবাই বলতে মাহমুদ সর্দার ও আদ্র। রুদ্র মায়ার সাথেই আছে। শিয়া আর হিয়া ক্যান্টিনে গেছে মাত্র। আসার সময় দেখা হয় মায়ার সাথে। মায়া লক্ষ্য করেছে দুই বোনের আজ মনটা খারাপ। আশেপাশে লোকজন আছে বলে প্রশ্ন করেনি মায়া। রুদ্র নিজেও লক্ষ্য করেছে তার হিয়া পাখির চশমা চোখের মাঝে পাতাগুলো কেমন ভেজা ভেজা, নাকটা লাল হয়ে আছে। ওদেরকে দেখে মুখে মিষ্টি হাসি দেখিয়ে শিয়া বলে, আমরা একটু ক্যান্টিন থেকে আসছি। শিয়ার সময় যাচ্ছে দৌড়াদৌড়িতে। ড্রিম লাইফ হাসপাতালে ক্লাস করে আবার স্কোয়ারে আসে ভাইকে দেখতে। এই পরিবারে সবার মধ্যে একতা ভাব আছে। মেয়ে দুজনকে মাহমুদ সর্দার নিজ শিক্ষা দিয়ে বড় করেছেন। সোনালীর সাথে বিয়ে হবার পর তাদের প্রথম সন্তান জন্মের দিনই হারিয়ে যায়, যেটা মানসিকভাবে মেনে নিতে পারেননি মাহমুদ সর্দার নিজেও। পুরুষ মানুষ তাই মনোবল শক্ত রেখে সন্তানকে অনেক খুঁজেছিল। ভাগ্যের কাছে হেরে গিয়ে সেই সন্তানকে আজও পেল না। দ্বিতীয়বার মালিনী মা হবার খবর পেতেই মাহমুদ সর্দার দিনরাত এক করে মালিনীর যত্ন নেয়। মানুষটাকে আর কষ্ট দিবে না তাই। মালিনীর মনেও আক্ষেপ থাকে স্বামীর ভালোবাসা না পাওয়ার, সন্তান হারানোর। সেই আক্ষেপ বা কষ্ট যেটাই হোক মাহমুদ সর্দার উবে দিতে চায়। কিন্তু ততদিনে মনটা কেমন যেন বিগড়ে গেল মালিনীর। শিয়া আর হিয়াকে মা হিসেবে যত্ন নিলেও এটা পরিপূর্ণ যত্ন হয় না। ওই তো শুধু ফিডিং করিয়ে দিত। বাকি যেসব কাজ মাহমুদ সর্দার বেশি করতেন। ওই সময়টা ডাইপার ছিল না, প্যান্ট পরিবর্তন করতে হতো প্রচুর। এগুলো সব মাহমুদ সর্দার নিজে করেন। মেয়েদের নিয়ে বাইরে ঘুরতে যান, রাজের সাথে কথা বলিয়ে দেন, বাইরের জগৎ দুই মেয়েকেই বুঝিয়ে দেন। সর্বপ্রথম মেয়েদের যে শিক্ষাটা দেওয়া হয় ওটা হলো ব্যাড টাচ সম্পর্কে, তারপর বড়দের সম্মান করতে শেখানো। তাই তো শিয়া আর হিয়া এত বড় পরিবারের মেয়ে হিসেবেও সমাজের কাছে আদর্শ সন্তান। সবার মুখে মুখে লেগে আছে মাহমুদ সর্দার ভাগ্য করে সন্তান পেয়েছেন। রাজ একজন মন্ত্রী হয়েও কোনো নারী নেশায় জড়িত নেই, যেটা প্রায় মন্ত্রীদের মাঝে দেখা যায়। শিয়া আর হিয়া ধনী পরিবার পেয়েও কোনো অহংকার দেখায় না, যেটা আজকাল প্রায়ই আমরা আশেপাশে মানুষের কথার মাঝে দেখি। ক্যান্টিনে বসে নিজেদের শৈশব কল্পনা করে দুই বোন, সেই সাথে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। হিয়া চশমাটা খুলে টিস্যু দিয়ে চোখ মুছে বলে, আমাদের সঙ্গেই কিনা একটা বিষাক্ত কীট বসবাস করে, অথচ আমরা দেখে বুঝতেও পারিনি। শিয়া টেবিলে মাথা রেখে বিষণ্ণ মনে বলে, ভাবি যেদিন প্রথম ছোট মা আর মাকে শাস্তি দেয় ওই সার্ভেন্টকে মারার জন্য, তখন আমি একটু ভাবির ওপর অভিমান করেছিলাম। যতই হোক মা তো আমার। কিন্তু আজ বুঝতে পারছি ভাবি আসলে মানুষ চেনে, যেটা আমরা চিনি না। তাই তো আমরা বোকা হয়ে যাই বারবার। হিয়া মৃদু হেসে বলে, আমি কিন্তু তোর মতো বোকা হই না, শুধু চুপ থাকি। অত ফ্যানফ্যানানি ভালো লাগে না তাই। মিলি আপুর কথা ভাবছি রে, মেয়েটা যখন নিজের মা সম্পর্কে জানতে পারবে তখন কেমন লাগবে। কিছু করার নেই, ভাইয়া জীবনে অনেক কিছু হারিয়েছে, সেই সাথে আদ্র ভাই, রুদ্র ভাই এরাও। আচ্ছা ভাবির ব্যাপারটা বুঝলাম না। ভাবির শৈশব যদি করুণ হয় তাহলে বীর ভাই কি ওখান থেকেই ভাবিকে আগলে নেয়?
কিছু তো একটা কাহিনী আছেই। ওই মহিলা কিছু একটা করেছে যেটা শেষ করে দিতে চায় আমাদের ভাইয়েরা। শিয়া জানালার বাইরের দিকে চোখ রেখে বলে, আমার মনে হয় ভাবি এখানে কোনো একটা মতলবে এসেছে। ভালো করে দেখ তো, কেমন যেন গোলমেলে লাগে না ভাই ভাবির সম্পর্কের শুরুটা? সন্দেহ আমিও করেছিলাম, তারপর ভাবলাম বড়রা যেখানে শান্ত, আমরা কেন কথা বাড়াবো? শিয়া মাথা উপর নিচ করে বলে, আমার কেন জানি রিসিপশনে ভাইয়ার বলা কথাগুলো সাজানো গোছানো লাগলো, যেন সে বানিয়ে বানিয়ে গল্প বলছে। এর মধ্যে আংশিক সত্য, তো বাকিটা মিথ্যায় ঘেরা। আচ্ছা শিয়া, একটা কাজ করলে হয় না? আমরা দুই বোন মিলে একটু অতীত ঘেঁটে দেখি। পাগল নাকি? বড়রা তো নিজেদের মতো চেষ্টা করছে। শুনলি না কি কি বলছিল? তুই না আসলেই মাথা মোটা। ডাক্তারি পড়ছিস শুধু, চিকিৎসা করে সফল হতে পারবি না, জীবনে একুল ওকুল বিষয়ে জানতে পারবি না। ভ্রু কুঁচকে শিয়া বলে, সিরিয়াস সময়েও তুই আমাকে খোঁচা মারলি? আরে বোন, আমার খোঁচা না। একটু ভেবে দেখ, ভাইয়ার বায়োলজিক্যাল মা মারা যাওয়ার পিছনে কে দায়ী? ওই সোনালি। ওকে ছোট মা বলতেও ঘৃণা লাগছে। তুই শুধু একটু সময় মিলিয়ে দেখ, আমাদের যে খালামণি ছিল সে যে সময় মারা যায়, ওই সময় কিন্তু আমাদের প্রথম ছোট মা ছিল না। সে তো এই বাড়িতে বউ হয়ে আসে আমাদের মা আমাদের বাবাকে বিয়ে করার পর। তার মানে তো এটাই স্পষ্ট যে এই সোনালির উদ্দেশ্য হলো আমাদের পরিবারের ক্ষতি করা, যেটা সে তার মাস্টারের সাথে মিলে করেছে। সেই মাস্টারকে আমরা কেউ জানি না। ভাইয়া বল কি বাবা বল, কেউ কিন্তু মাস্টারের খোঁজ পায়নি। পেলে এই সোনালি এতদূর এগোতে পারতো না। আর এই ডেঞ্জার মহিলা কিন্তু ভাইয়াকে খুব ভালো করে চেনে, সেই সাথে চেনে আমাদের ভাবিকে। ভাবিকে দেখলেই তো ভয় কাজ করে, যেমন ভয়ঙ্কর লুকস দেয়। তাহলে এটা শিওর যে এই সোনালি উপরে উপরে কোনো প্ল্যান করে রাখছে। যে মহিলা এই মুহূর্তে এই জটনা সরিয়েই যারা আপুর বিয়ে নিয়ে পড়েছে, সেই মহিলার মস্তিষ্ক তুই বুঝতে পারছিস? উনি কিন্তু আমাদের বাড়ির সবাইকে পয়েন্টে পয়েন্টে চেনে। শুধুমাত্র তোকে আমাকে কখনো সন্দেহ করবে না। কারণ কি বলতো? আমরা সবসময় শান্ত আর নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকি। যদি আমরাই আমাদের এই বোকামি ভাব দিয়ে অন্তত মাস্টারকে খুঁজে বের করতে পারি, তাহলে তো অনেকটা এগিয়ে যাব। শিয়া কিছুক্ষণ ভাবলো, ভেবে বলল, তোর কথাগুলো ঠিক আছে, কিন্তু আমরা জানবো কিভাবে? রাস্তা কি? উপায় কি? প্ল্যান করতে হবে। তার আগে মাকে ওই মহিলার সাথে থাকতে দেওয়া যাবে না। আমি একদিন আড়াল থেকে শুনছিলাম বাবা মাকে বলছে, তুমি ওই সোনালির সাথে না মিশলে আমাদের সংসারের সুখ অনেকটাই বাড়ত। নর্দমায় পা দিয়ে মনটাকে নর্দমার সাথে মিশে রাখলে। আমি তখন না বুঝলেও এখন বুঝলাম বাবা কেন বলেছে। মাকে আমি যেভাবেই হোক আলাদা রাখবো, তবে সেটা কৌশলে। বুঝতে দিলে চলবে না। জানিসই তো ওই মহিলার সাথে মা অনেক ভালো বন্ধুত্ব করেছে। একটা নেশার মতো কাজ করে যেন দুজনের সাথে প্রতিদিন ভাবভঙ্গি বজায় রাখা। কৌশলে ছাড়া সম্ভব না। বলতেই ওয়েটার আসে। দুটো লেমনেড নিয়ে আসলো। হিয়া গ্লাস হাতে নিয়ে স্ট্র ঠোঁটে নিয়ে টান দিল। কয়েকটা টান দেওয়ার পর পাশে রাখ। শিয়াও তাই করে। এর মাঝে আচমকাই হিয়ার লেমনেড কেউ নিয়ে স্ট্রতে ঠোঁট রেখে টান দেয়। হিয়া পাশে চোখ রেখে দেখে রুদ্র। হিয়া নাক সিটকে বলে, ওটাতে আমি মুখ রেখেছি রুদ্র ভাই। তো আমি কি করব? ঘৃণা লাগে না? কেন জানি ভালো লাগলো। ছি, আসলেই নষ্ট পুরুষ আপনি। শিয়া ওদের ভাব দেখে বলে, আমি গেলাম, তোরা আয় তোদের মতো। হিয়া বাধা দিয়ে বলে, কেন রে? আমি পরে যাব কোন দুঃখে? তুই বের হবি কিভাবে? রুদ্র ভাই তোর পাশে বসে যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে। রুদ্র বুড়ো আঙ্গুল উঁচিয়ে ব্রাভো দিয়ে বলে, গ্রেড, হবু ডাক্তারের বুদ্ধি আছে দেখছি। শিয়া মৃদু হেসে চলে যায়। হিয়া রক্তিম চাহনি দেয়। রুদ্র টেবিল থেকে চশমা নিয়ে হিয়ার চোখে রাখে, তারপর বলে, এবার রাগ দেখা। আমি তোর চশমা চোখে রাগ দেখতে অভ্যস্ত। হিয়া ভ্রু কুঁচকে তাকালো। এই লোকটাকে এতবার অপমান করেও কাজ হয় না। হিয়া চোখ মুখ হালকা কুঁচকে বলে, আপনার কি লজ্জা হয় না রুদ্র ভাই? পুরুষ মানুষ লজ্জা পায় নাকি? আমি এতবার আপনাকে দূর দূর করে দেই, আপনি তাও কেন আমার কাছেই আসেন? মনটা নির্লজ্জ হয়ে গেছে তাই। হিয়ার নীরব চাহনি দিল। রুদ্র লেমনেড নিয়ে চুমুক দিয়ে হিয়ার দিকে ইশারা করে বলে, চুমুক দিবি নাকি? হিয়া হাত দিয়ে সরিয়ে বলে, ছি না, একদিন ঠিকই দিবি, আপনার স্বপ্নে।
ওটা তো প্রতিদিনই দিস। মানে কি? আমি আপনার স্বপ্নে প্রতিদিন এভাবে থাকি? এভাবে বলতে কিভাবে বুঝালি আমি বুঝলাম না, কিন্তু এটুকু বুঝলাম তুই নেগেটিভ নিলি। তাই বলি আমি তোকে কোনো বাজে নজরে দেখি না। হতে পারে কিছু চাওয়া পাওয়া হঠাৎ আপনা আপনি নজর রাখতে রাখতে চলে আসে, কিন্তু তাও নিজেকে ঠিকই সামলে রাখি, কারণ আমি জানি আমাকে ঠিক কেমন রাখা উচিত। আপনাকে আমি কখনো বুঝতে পারি না রুদ্র ভাই। একটু ভালো করে আমাকে বোঝার চেষ্টা করে দেখ, সব বুঝবি, সেই সাথে নিজেকেও বুঝে যাবি। আপনি আমাকে বোঝেন? তোর থেকেও বেশি আমি তোকে চিনেছি, কারণ তুই। রুদ্র চুপ করে থাকে। হিয়া জানতে চায় বাকি কথা। না জানলে কেমন জানি মনটা খসখস করছে, তাই প্রশ্ন করে, কারণ আমি? তুই? হ্যাঁ আমি। তুই কানা, যার কারণেই তো চশমা পরে ঘুরে বেড়াস। রাগ বাড়ল হিয়ার মনে। এইটা তাহলে রুদ্রের কারণ? চশমা পরে থাকার মানে কানা নাকি? এটা অভ্যাস হিয়ার। উপন্যাস পড়তে পড়তে চশমা যে কখন তার চোখের সঙ্গী হয়ে গেছে বুঝতেই পারেনি। এখন এই চশমা চোখে রাখাটাও একটা নেশা হিয়ার কাছে। এটা নিয়ে রুদ্র তাকে অপমান করতে পারে না, কোনো মতেই না। ফিমেল ইগো জেগে উঠল হিয়ার মনে। রুদ্রকে কিলঘুষি দিয়ে বলে, দূরে সরুন নষ্ট পুরুষ, আমি আপনার সাথে একটা মুহূর্ত বসে থাকবো না। আচ্ছা আচ্ছা চল। এই দাঁড়া, উঠছি আমি, বাকিটুকু শেষ করে নেই। রোদে বসে মাথা গরম হয়ে গেছে, লেমনেড পেয়ে শান্তি লাগছে। হিয়া বাধা দিল না। রুদ্র স্ট্রতে এক টান দিয়ে বাকি লেমনেড শেষ করে নেয়, তারপর উঠে দাঁড়ায়। হিয়াকে যেতে দেওয়ার সুযোগ করে নিজে যায় বিল পে করতে। হিয়া অপেক্ষা করেনি, চলে গেল নিজের মতো। রুদ্র টাকা দিয়ে পেছন ঘুরে হিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। লম্বা চুলগুলো ঝুঁটি বাঁধা। হিয়া কখনো ওড়না গলায় চিকন করে রাখেনি। ওড়না মেলে দুপাশে ছেড়ে দেয়, তাই দুপাশে ওড়না দুলছে। হিয়ার হাতগুলো ওড়নার কারণে ঢেকে আছে। রুদ্র যেন হিয়ার এসব বিষয়গুলো পরখ করে আনন্দ পায়। এই সর্দার মহলে রুদ্রর একমাত্র শান্তির স্থান হলো হিয়ার পায়ের বিচরণ যেদিকে থাকে, আর এই হিয়া তাকে সবসময় ভুল বুঝে পায়ে ঠেলে দেয়। রুদ্র নিজেও কম না, তারও দোষ আছে। সে কেন হিয়াকে ভুলগুলো শুধরে দেয় না? একটাবার বলতে পারে না, হিয়া পাখি আমি শুধু তোকেই ভালোবাসি, আমি ইনভেস্টিগেশনের জন্য এই অ্যাক্সিডেন্ট হয়, আমি নিজ ইচ্ছায় অন্য নারীর দিকে চোখ রাখি না। সেই সুযোগ মনে হয় রুদ্রের এখনো আসেনি। রুদ্রের একটা প্রেমিকা আছে, যাকে প্রায় রুদ্রের সাথে ঘুরতে দেখা যায়। হিয়ারও সেই ধারণা, কিন্তু সেই প্রেমিকাকে যে রুদ্র হাজতবাস করানোর জন্য ঘোরাচ্ছে এটা বুঝতে পারছে না হিয়া। রুদ্র বলবেও না। রুদ্রর এই প্রেমিকা যে সোনালীর অ্যাসিস্ট্যান্ট, বলা তো যায় না কখন কোনটা ধরা পড়ে। রুদ্র মিশনে আছে। একেবারে এই ছাইপাশ পরিষ্কার করেই হিয়ার মনে নিজেকে শুদ্ধ করে তুলবে। হিয়ার মনে জায়গা তো আগেই করেছে, অজান্তেই করেছে। এবার হিয়ার সাথে সংসার বাঁধার সময় শুধু। কেবিনে এসে হিয়া দেখল রাজকে উঠিয়ে সাদা পাঞ্জাবি পরানো হচ্ছে। কিছু না বুঝে বলে, ভাইয়াকে তো ক্ষতস্থানে ঢাকতে বারণ করা হয়েছিল। মায়া পিছন ফিরে হিয়াকে একবার দেখে রাজের হাতটা আস্তে ধরে পাঞ্জাবির হাতাতে হাত ঢুকিয়ে দেয়, তারপর বলে, তোমার ভাইয়া তার শালা আর শালার বউকে দেখার জন্য অধৈর্য হয়ে আছে। ভাইয়ার শালাকে? নিজে বলে নিজেই মনে করে বলে, বীর ভাই? হ্যাঁ, তার তো আজকে দেবদাস দিবস পালন করার দিন, চন্দ্রমল্লিকা পেল নাকি? রুদ্র ভিতরে ঢুকতে ঢুকতে বলে, নাগিন ডান্স দেওয়া ডিজিটাল পার্বতী থাকতে দেবদাস কি পুরানো ভার্সন ধরে রাখবে? সেও ডিজিটাল রাস্তায় পার্বতীকে নিজের করে নিয়েছে। এসব চন্দ্রমল্লিকাকে জীবনে আনার সময় আজকালকার দেবদাসদের নেই। হিয়া ঠোঁট এমন করলো যেন সে রুদ্রের এই কথার ভঙ্গি পছন্দ করেনি, তবে সে বুঝেছে বীর যে আজকে যারাকে বিয়ে করেছে এটা। খুশিও হলো সে, সেই সাথে খুশি হলো মায়ার মা আসতে চলেছে। কিন্তু মায়াকে কেন জানাচ্ছে না কেউ, এটাই ভাবাচ্ছে বারবার। রাজ উঠে দাঁড়াবে, মাহমুদ সর্দার এসে রাজের হাত ধরেন। সেই ছোটবেলার বাবা যেমন সন্তানের কাঁধে হাত রেখে আস্থা দিতেন, ঠিক তেমন রাজের এই সময়েও বাবা সন্তানের কাছে কাছে। রাজ চোখ স্থির রেখে মাহমুদ সর্দারকে দেখছে। মাহমুদ সর্দার মলিন হেসে বলেন, তোমার বক্ষ না হয় তোমার বউয়ের জন্যই থাক, তোমার বাবার কাঁধ না হয় তোমার জন্যই থাকলো। রাজসহ সবাই হেসে দিল কেবিন জুড়ে। মাহমুদ সর্দারের কাঁধে হাত রেখে রাজ হাঁটছে। একটা সময় এসে এই ইমোশন ভোলাতে রাজ বিড়বিড় করে মাহমুদ সর্দারকে শুনিয়ে বলে, আমি একটা বিষয় লক্ষ্য করেছি বাবা। কি বিষয়?
তুমি আমার বউকে হিংসা করো। তোমার মাথা গেছে নাকি? আমি শ্বশুর হয়ে বৌমার জন্য হিংসা করব কেন? তোমার কথাতে বোঝা যায় আমি বউকে নিয়ে ব্যস্ত থাকলে তোমার কষ্ট হয়। আফটার অল তোমার বউ তো তোমাকে মানসিকভাবে অশান্তি দেয়। আমার বউ আমাকে মানসিকভাবে অশান্তি দিলেও আমার ব্রেন স্ট্রোক করাতে তোমার লাগামহীন কথা যথেষ্ট। আফটার অল আমি তো তোমারই পয়দা করা প্রোডাক্ট। রাজকে হাসপাতাল থেকে বাসায় এনে হলরুমে রাখা হলো। বীর আসবেই তাই। ওরা আসতে না আসতেই কলিং বেল বেজে ওঠে। মাহমুদ সর্দার ভ্রুকুটি করে বলেন, এত তাড়াতাড়ি আসলো কিভাবে? হিয়া গিয়ে দরজা খুলে দেয়। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে মিহির। হিয়া অবাক হয়ে বলে, মিহির ভাই? সবাই একটু উকিঝুঁকি দিল। মিহির ভিতরে এসে মোহন সর্দারকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো বাবা? আমি ভালো, তুমি? আমিও ভালো আছি। মা কোথায়? যারার বিয়ে হচ্ছে আজকে, সেখানেই আছে সে। মাহমুদ সর্দারের কথা শুনে মিহির মৃদু হাসে। মিহির জানে আজকে যারার বিয়ে। মোহন সর্দার ছেলেকে প্রাণ ভরে জড়িয়ে ধরে। মায়া তাকিয়ে আছে। মায়ার চাহনিতে নেই হাহাকার, আছে শুধু হিংসা। হিংসা তো হবেই মায়ার, এইটা তো তারই প্রাপ্য। রাজ মায়ার দিকে দেখলো, বুঝতেও পারলো বউয়ের মন। মাহমুদ সর্দারকে ইশারা করতে মাহমুদ সর্দার এগিয়ে আসে মায়ার কাছে। মায়ের মাথায় হাত রেখে পিতৃত্বের স্নেহ দেয়। শিয়া আর হিয়া এই দৃশ্য দেখে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে হেসে দিল। মোহন সর্দার খুশিতে আত্মহারা ছেলেকে পেয়ে, তাই জড়িয়ে ধরেই বলে, আসবে আগে জানাবে না? জানালে সারপ্রাইজ হতো না বাবা? আমি অনেক খুশি হয়েছি তুমি এসেছো তাই। মিহির মুখে হাসি ফুটিয়ে এদিকে ওদিকে তাকালো। প্রথমেই তার নজর মাহমুদ সর্দারের দিকে যায়, সেই সাথে গেল মায়ার দিকে। মিহির যেই মায়ার দিকে চোখ রাখে, মায়ার মুখের দিকে চেয়েই থাকে। মায়ের চোখ জোড়াতে চোখ রেখে বলে, উনি কে? মোহন সর্দার বলে ওঠে, রাজের বউ মায়া। লুক লাইক বেবি ডল। মিহিরের বিড়বিড় করে বলা কথা কেউ না শুনলেও মায়ার দিকে মিহিরের চাহনি সবাইকে স্পষ্ট করে দিল মিহির ঠিক মায়াকে কোন দৃষ্টিতে দেখছে। মিহিরের চোখের ইশারা বুঝে রুদ্র বলে ওঠে, লাগা লাগা লাগারে আগুন। হিয়া পিছন ঘুরে ভ্রুকুসকে বলে, মানে? বাঘের কাছায় চোখ দিয়েছে, এই চোখ যে উপড়ে যাবে, আফসোস একটাই। কি? এখানে বাঘ একা চোখ উপড়ে দিবে না, বরং বাঘিনীও একই কাজ করবে। হিয়া মিহিরের দিকে চোখ রেখে বিরক্ত প্রকাশ করে বলে, এমনটাই তো উচিত। মিহির অনেকক্ষণ ধরে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া হাত মুঠ করে মিহিরের চোখে চোখ রাখে। মায়ার চোখ লাল হয়ে আসছে, এখনই যেন সে খুন করে দিবে মিহিরকে। মিহির ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে আসতে নেয়, চোখ স্থির মায়ার দিকে। সোফায় বসে থেকে রাজ এই দৃশ্য দেখে। রাজের সহ্যসীমার বাইরে মিহিরের চাহনি। তার বউয়ের দিকে কেউ তাকাবে সে তো সহ্য করবে না। সোফার পাশেই ছোট টেবিল, তার ওপর ছোট ছোট 3টি ফুলদানি, হিয়ার পছন্দের কেনা মাটির তৈরি ফুলদানি। তার মধ্যে একটা ফুলদানি হাতে নিয়ে মিহিরের দিকে ছুঁড়ে মারল রাজ। মিহির চোখের সাথে কপালের ওপর হাত দিয়ে দূরে সরে যায়। আচমকা এমন হামলা হবে বুঝতে পারেনি মিহির। মাহমুদ সর্দার দীর্ঘশ্বাস ছাড়লেন। শুধু মোহন সর্দার এসে মিহিরকে আগলে নিয়ে বলে, মেরে ফেলবে নাকি আমার ছেলেকে? তোমার ছেলের শকুনি দৃষ্টি ঠিক রাখতে বলো কাকা, সে যেন আমার বউয়ের দিকে কোনো প্রকার নজর না দেয়। আমি এমন স্বামী না যে শুধু মুখে ওয়ার্নিং দিই, বরং আমি ওই দৃষ্টি উপড়ে ফেলার ব্যবস্থাও করতে পারি। তোমার বউকে ঘরে সাজিয়ে রেখে দাও, বাইরের কেউ তাহলে দেখতে পারবে না তাকে। আমি আমার বউকে যেভাবেই রাখি না কেন, সে তার সম্মান ধরে রাখতে জানে, বরং সে আমার থেকেও বেশি হিংস্র রূপ ধারণ করতে জানে। কিন্তু স্বামী হয়ে তো আমি সেই শকুনকে মেনে নিতে পারবো না যে আমার বউকে নিয়ে উড়াল দিতে চাইবে। শকুনের দৃষ্টি, সেই সাথে জানটাও আমি নিয়ে নিব। তোমরা স্বামী স্ত্রী মিলে বাড়িটাকে খুনের বাড়ি বানাবে নাকি? তোমরা নোংরা খেলায় মজে থাকা বন্ধ করলেই আমাদের স্বামী স্ত্রীর খুন খুন খেলা বন্ধ হবে। মায়ার কাছে কল আসে। মায়া রিসিভ করে কিছু শুনে ফোন কেটে বলে, ভাইয়া চলে এসেছে। রাজ উঠতে নিবে, মায়া এসে রাজকে ধরে। রাজ বলে ওঠে, বুকেই তো লেগেছে, পা আমার এখনো ঠিক আছে। কাপল হয়ে রিসিভ করে নিই আমাদের নিউ কাপলকে। রাজ হেসে দিল। মিহির বুঝলো না বীরকে আনার জন্য এভাবে কেন অধৈর্য সবার। যারার জন্য কি বীর বিরহে পড়লো নাকি? কারণ মিহির কিছুই জানে না। সবার সাথে সাথে মিহির নিজেও বাইরে আসে। হেলিকপ্টার এসে সর্দার মহলের ভিতরেই থামে। হেলিকপ্টার থেকে বীর লাফ দিয়ে বের হয়, কোট ঠিক করে। বীর বের হবার পর যারা নামে অপর পাশ থেকে। যারাকে দেখে চমকে ওঠে মিহির, সেই সাথে মোহন সর্দারেরও
মিলির কপাল কুঁচকে আসে। যারা হেলিকপ্টার থেকে নেমেই সবাইকে হাত উঁচিয়ে জানায়, হাই সর্দার গাইস, আই অ্যাম ব্যাক। সেই সাথে মিডিয়ার লোকজন আসতে ভুলল না। এত কিছু ঘটে যাবে আর মিডিয়ার কানে কোনো না কোনোভাবে পৌঁছাবে না, এটা কি হয়? গোপনে রাজের লোক বা বীরের লোক সব জানিয়েই দেয় মিডিয়ার কাছে। সবাই যে মিডিয়ার সাথেই যুক্ত, এতে হয়রান হয়নি কেউ, বরং টাস্কি খেলো মিডিয়ার লোক। এতক্ষণ দরজায় অপেক্ষা করেছিল নতুন জুটিদের জন্য। তাদেরকে ধোঁকা দিয়ে হেলিকপ্টার নিয়ে সোজা ভিতরে এসেছে বর্বু। ওরাও এবার ভিতরে ঢোকার চেষ্টা করতে লাগে। দারোয়ান আটকে রেখেছে শুধু। রাজ ইঙ্গিত দিতেই ওরা ভিতরে আসে। সাংবাদিক এসে বীর যারা ছবি তুলতে ব্যস্ত। অনেক লাইভ করেছে। বীর বিরক্ত হলেও যারা এক একটা পোজ দিচ্ছে, হাত উঁচিয়ে 2 আঙ্গুল মুখের কাছে নিয়ে পাউট করে, কোমরে হাত রেখে একটু ঝুঁকে এক চোখ টিপ দিয়ে ছবি তোলার সুযোগ করে দেয়। যারার কাণ্ডে সাংবাদিক নিজেই হতভম্ব। একজন তো না পেরে বলেই দেয়, বউ কি পাগলাগারদ থেকে আনা? কেউ শুনতে পায়নি এমন কথা। মাহমুদ সর্দার নিজেও বিরক্ত হয়ে বলেন, এই মেয়ে বাড়িতে এসেই নাগিন ডান্স দিবেই, কখনো সভ্য হয়ে চলতে জানে না। তাও তো তোমার শালার ছেলে, মানে আমার শালা, তাকেই বিয়ে করেছে। কি দেখে এমন উচ্ছৃঙ্খল মেয়েকে ভালোবাসলো এমন এক বুদ্ধিমান ছেলে, এটাই মাথায় ঢোকে না আমার। তুমি যাকে বুদ্ধিমান ভাবো সে আসলে বোকা, তার থেকেও বড় বোকা তুমি। তাই তো বোকাকে বুদ্ধিমান ভাবো। তোমার থেকে জানতে হবে আমি বোকা না চালাক। আহা, রেগে যাচ্ছ কেন? আমি যদি না বুঝিয়ে দেই তাহলে তো তুমি লোকের সামনে বোকা হয়ে যাবে। তুমি আমাকে ইনসাল্ট করছো। ভুল ধরে দেওয়াটাকে বুঝি ইনসাল্ট বলে? তাহলে তোমরা কেন ছোট থেকে আমাদের ভুল ধরে দিতে? আমাদের ছোট থেকে ইনসাল্ট করতে তোমরা বুক কাঁপেনি বাবা? কপাল আসলে খারাপ আমার। না বউ বুঝতে পারলো আমাকে, না আমার ছেলে আমাকে শান্তি দেয়। সবাই শুধু কথাই শুনিয়ে যায়। তোমার ছেলে হয়ে জন্মালেও আমি খুব ভাগ্যবান বাবা। কিভাবে? আমার বউ অন্তত আমাকে বোঝে। কখনো তোমার বউয়ের মতো আমার বউ আমাকে ঘরের বাইরে বের করে দেয় না। মাহমুদ সর্দার শুকনো ঢোক গিলে বলেন, রাতের বেলা কি আমার ঘরের দিকে উকি দাও তুমি? দেওয়া লাগে না আমার। বাইরে থেকে বাসায় ফিরে নিজের বাবাকে গেস্ট রুমে দেখেই বোঝা যায়। আমি নিজেই থাকি প্রায় ওখানে। দোষ একপাক্ষিক না বাবা, দোষ হলো দ্বিপাক্ষিক। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবথেকে বড় শত্রু হলো ইগো। একবার ইগো জন্মালে তাকে বাড়তে দেওয়াকে বলে বিচ্ছেদের সূচনা। এই সূচনা একসময় এক এক রূপে বর্ণনা দিয়ে রচনার মতো দেখা দিয়ে লম্বা একটা সময় নষ্ট করে দিবে। শেষে সমাপ্তি কি হবে এটা কেউ জানে না। তাই বলতে চাই, এবার একটু নিজের মাঝে গড়ে ওঠা ইগোকে কমিয়ে নাও। দেখবে তোমার সাথে থাকা ব্যক্তিটাও তোমার করা মূল্যায়ন বুঝতে পারবে। সেও ধীরে ধীরে অনুতপ্ত হবে। এত কিছু ভাবছো আর মুখ ফুটে তাকে মা বলতে পারছো না? রাজ কেমন যেন হয়ে গেল। শক্ত চোয়াল হলেও নিজেকে সামলে নিয়ে বলে, যেটা আমি পারি না সেটা আমাকে দিয়ে বলাতে বাধ্য করো না। এই মুখে তার জন্য মা সমর্থন আসা অসম্ভব। মাহমুদ সর্দার আর কিছু বললেন না। রাজের কষ্ট তিনিও বোঝেন। চোখ রাখলেন যারার দিকে। যারা এখনো ছবি তোলার মতো করে পোজ দিয়ে চলছে। মাঝে মাঝে তো ক্যামেরাম্যানকে বলেও দিচ্ছে কিভাবে ছবি তুলে দিতে হবে। বীর এবার বিরক্ত হয়ে যারার কাছে এসে যারাকে নিজের কাছে নেয়। যারার কোমরে হাত রেখে বাড়ির দিকে আসতে নেয়। রাজ সূক্ষ্ম চোখে বলে, এতদিন আমার যে শালার হাতে থাকতো লম্বা একটা বন্দুক, আর সেই শালার হাতে আছে লম্বা চওড়া একটা হট কোমর। সময় যে কখন জীবন পাল্টে দেয় বলাই দেয়। রুদ্র কানে কানে বলে, তোমার ভাগ্য ভালো ভাবিজি ওই দিকে দাঁড়িয়ে, না হলে আজকে তোমার জবান টেনে ছিঁড়ে ফেলতো। আব্বে বেটা, ভুলেও যেন আমার বউয়ের কান ভাঙাবি না। মায়া এগিয়ে গিয়ে যারাকে জড়িয়ে ধরে। শিয়া আর হিয়া রূপার থালা নিয়ে আসে। এটা এই পরিবারের একটা সংস্কৃতি বলা চলে। রূপার থালায় করে ফুল দিয়ে সাজিয়ে মিষ্টি আর শরবত নিয়ে আসা, বর বউকে দরজার গোড়ায় দাঁড় করিয়ে খাইয়ে দিয়ে ভিতরে আনা। আজকাল এগুলো কেউ মানে না। রাজের বেলাতেই রাজ মানেননি। মায়া যে ড্রামা করছিল তাতে করাও সম্ভব ছিল না। থালাটা মায়ার হাতে দিতেই অন্যদিকে দারোয়ান আর রুদ্র মিলে সাংবাদিকদের সরিয়ে দেয়। ওরা চলে যেতেই হেলিকপ্টার থেকে সোনালীকে নামানো হয়। দুদিকে দুজন ধরে আছে সোনালীকে। সোনালীকে দেখে মিহির আর মোহন সর্দার এগিয়ে এসে বলে, এগুলো কি ধরনের আচরণ? বীর একবার পিছন ঘুরে মোহন সর্দারকে দেখে মিহিরের দিকে চোখ রাখে। কিছু না বলেই মায়ের দিকে ঘোরে, যেন পাত্তা দেওয়ার সময়
তাদের নেই, তারা হলো ফেলনা। মায়া চামচে করে মিষ্টি নিয়ে দুজনকে খাইয়ে দিতে নেয়। যারা বলে ওঠে, ওয়েট। সবাই ভ্রুকুচকে তাকালো। যারা ওর ফোন নিয়ে মিলিকে ডেকে বলে, আমাদের ছবি তুলে দে তো। মিলি কি করবে বুঝতে পারলো না। এদিকে মিহির ওর মাকে দেখতে ব্যস্ত থাকলেও রুবি ওর মতো চলে যায় হিয়াদের দিকে। তাই মিহির ও রুবি কেউ কাউকে খেয়াল করেনি। মিলিকে চুপ থাকতে দেখে যারা বলে, তুলবি না ছবি? মিলির চাহনি দেখে যারা বুঝে যায় মিলির মনের অবস্থা, তাই বলে, আরে ব্যাপার না, খালামণি তার লিমিট ক্রস করেছিল বলেই আমার হ্যান্ডসাম তাকে একটু পানিশ দিয়েছে। মিলি খুব ভালো করেই জানে আজকে সোনালি ঠিক কাজ করেনি, তাই মিলি মেয়ে হয়েও মাকে সাপোর্ট করতে পারে না, কারণ সেও তো প্রেমে পড়েছে। শুধু ভয় পাচ্ছে সোনালি কি মেনে নিবে তারেককে। মিলি হাঁসফাঁস করতে থাকে। যারা মিলির হাত ধরে সান্ত্বনা দিয়ে বলে, একটু কয়েকটা ছবি তুলে দে না বোন আমার, তুই ভালো অ্যাঙ্গেল দিয়ে ছবি তুলতে পারিস, প্লিজ প্লিজ মুডটা স্পয়েল না করে ছবি তুলে দে। মিলি রাজি হলো। ফোন হাতে নিয়ে ছবি তুলতে থাকে। যারা এবার মায়ার হাত থেকে মিষ্টি মুখে নেয়। মায়াকে এক পাশ থেকে জড়িয়ে ক্যামেরার দিকে মুখ রেখে বলে, ভাবি আর ননদের একটা লাভলি মোমেন্ট ক্লিক হয়ে যাক। মায়াও হেসে দিয়ে ছবি তুলল যারার সাথে। বীর হতাশ হয়ে রাজের পাশে এসে দাঁড়ালে রাজ আফসোস ভঙ্গিতে বলে, সবে তো বিবাহিত জীবন শুরু, জাহান্নামে না গিয়েও কিভাবে জীবন জাহান্নাম বানানো যায় এটা এখন বুঝবি। তোর জীবন কি আমার বোন জাহান্নাম করেছে? আমার বউ হলো মায়াবতী, সে অন্যদের জীবন জাহান্নাম করলেও আমার জীবনকে জান্নাতের মতো করে দেয়। তোর বউ তো আস্ত একটা নাগিন। বীর আর চোখে তাকালে রাজ চোখ টিপ দিয়ে বলে, আব্বে শালা, জেনে বুঝে নাগিনকে আলিঙ্গন করেছিস, এবার নাগিনের ছোবল খাওয়ার অপেক্ষা কর। সর্বাঙ্গে বিষে জর্জরিত হলে আমরা তো আছি তোর পাশে, সাপুরে নিয়ে আসবো না হয় কোনো এক জায়গা থেকে। এই নাগিন তোদেরকে যাই দেখাক, আমাকে ছোবল দেওয়ার ক্ষমতা রাখে না ভাই, দেখতে থাক। রাজবীর দুজন দুজনকে দেখছে আর মৃদু হাসছে। একই উচ্চতার, এমনকি দেখতেও প্রায় একই। রাজ সাদা পাঞ্জাবি আর বীর কালো ব্লেজার। দুজনের কেউই কম না। দুজনের চোখেই আছে এক পক্ষকে হারানোর নেশা। দুজনেই একসাথে চোখ রাখলো সোনালির দিকে, একসাথে হেসে দিল। সোনালি রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, বিড়বিড় করে বলে, খেলা তো এখনো শেষ হয়নি, একবার শুধু ওই কাগজগুলো উদ্ধার করি, তোদের সবাইকে আমি বাড়িতেই কবর দিয়ে দিব। মিহির পাশ থেকে কানের কাছে এসে বলে, রিল্যাক্স মম, আমি এসেছি। তোর কাজ হলো ওই মেয়েটার দিকে নজর রাখা। বলেই মিহিরের কপালে চোখ রাখে। কপাল ফেটে রক্ত পড়ছে, বাম চোখটাও ফুলে উঠেছে। সোনালি চমকে উঠে বলে, তোর কি হয়েছে? রাজ ফুলদানি ছুঁড়েছে। ওই ছেলেটা আর ওর বউ আমাদের মা ছেলের পেয়েছে কি? ওদেরকে তো আমি শান্তিতে থাকতেই দিব না। কিন্তু আমার প্ল্যান তো ফেল হলো। প্ল্যান একটাই নষ্ট হলো মাত্র। দরকার পড়লে আমরা অপশনাল প্ল্যান রাখবো, প্ল্যানের শেষ রাখবো না, কিন্তু ওদের বিচ্ছেদ আমি করেই দিব। একেবারে দুটোকে মাটিচাপা দিয়ে রাখ। না মম, মেয়েটাকে আমি মাটিচাপা দিব না, বরং আমার করে নিব। সোনালি তাজ্জব বনে গেল। মায়ার দিকে নজর দিল মিহির। এই মেয়েকে এমনিতেই সহ্য হয় না, এখন কিনা নিজের ছেলেই ইঙ্গিত দিচ্ছে তার বৌমা বানানোর। সোনালি কিছু বলতে নিলেও বলেনি, এখানে থেকে কিছু বলা যাবে না, যা বলার ভিতরে গিয়ে বলবে।